দুঃখিত, আমি এখন আমার নিজের জীবনের ঝড় সামলাতে ব্যস্ত। এই মুহূর্তে কারোর জন্য ছাতা হয়ে দাঁড়ানোর মতো অবস্থায় আমি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। মেহমান নাকি আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, আর আজকে আমার ঘরে সেই নিয়ামতই আসছে। তবে এর সাথে যোগ যদি হয়, সেই মেহমান যদি হয় আপনার খুব 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 বেশি প্রিয় মানুষ, তখন ব্যাপারটা কেমন হয় বলেন তো? সো সেই উপলক্ষে আজকে আমার সব তোড়জোড় শুরু। তো সকাল থেকেই দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখেছি, যাতে করে তারা আসলে একদম চটজলদি গরম গরম আমি ভাজি করে দিতে পারি, মানে ভেজে দিতে পারি। তবে এটা তান্দুরি চিকেন হবে। আমি একটু ডিফারেন্টভাবে রান্নাবান্না করতে খুবই পছন্দ করি, মানে র্যান্ডম ওয়েতে যেসব রান্নাবান্না সেসব আমার মোটেও ভালো লাগে না। আর যখন থেকে আমি পিঠা বানানো শিখেছি, মানে মোটামুটি একটু হয়ে যায়, তখন থেকে আমি কোনো গেস্ট আসলেই আমি চেষ্টা করি যে মজা করে একটু পিঠা রান্না করে খাওয়ানোর জন্য। সো এই গুড়টা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ, এবং রাজশাহীর এই গুড়টা আসলেই অনেক ভালো। অনলাইনে কেনা, বাট যতবারই আনি ততবারই এটার প্রেমে পড়ে যাই, এবং আমার বাসায় সবসময়ই এটা স্টক থাকা লাগে, না হলে আমাদের একদমই দিন চলে না। সো এখানে ফার্স্টে আমি গুড়টা জাল দিয়ে নিয়েছি এক চুলে, আর এক চুলে দুধ জাল দিয়ে নিয়েছি। এরপর একটু রেস্টে রেখে তারপর হচ্ছে দুটাকে আমি মিক্স করে দিয়েছি। পিঠা বানানোর ক্ষেত্রে এটাই মনে হয় সবচেয়ে টেনশনের বিষয়, যে মিক্স হওয়ার পর দুধ ফেটে যায় নাকি। হ্যাঁ, প্রথম দিন যেদিন আমি বানিয়েছিলাম সেদিন আমারটাও ফেটে গিয়েছিল। তারপর আমি আস্তে আস্তে তৈরি করতে করতে অভিজ্ঞ হয়ে গেছি। তবে যত যাই হোক, এখন পর্যন্ত আমি চিতই পিঠা যেটা, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসি, এটা এখন পর্যন্ত আমি বাসায় বানানো ট্রাই করিনি। ইনশাল্লাহ যদি ট্রাই করি তাহলে আমি জানি যে আমি পারবো। তো এখানে আমি পিঠাগুলোকে ডুবিয়ে দিলাম। এটা ছিল আগের দিন রাতের প্রিপারেশন, যে যাতে করে আমি সকাল থেকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে গেস্ট যারা আসবে তাদেরকে একটু সময় দিতে পারি। আর এদিকে আমি পায়েস রান্নার জন্য ভাতটাকে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ চড়িয়ে দিয়েছি। আর এখানে আমি দুধের মধ্যে গুঁড়া দুধ বেশি করে দিয়ে যাতে একটু ঘন হয় ওইভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে একটু বেশি ঘন টাইপ হয়। আমার পায়েস খুব ঘন খেতে ভালো লাগে। আর আমি পায়েস রান্না শিখেছি মূলত আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আমার শাশুড়ি আম্মা কিন্তু আমার মতো মোটেও পায়েস রান্না করে না। ওনার মানে রান্নার প্রসেসই হচ্ছে আলাদা। উনি 5 কেজি দুধের মধ্যে মাত্র হাফ পট আর কি, চালের যে পট থাকে সেই হাফ পট মাত্র চাল দিয়ে উনি পায়েসটা তৈরি করে। মানে কি পরিমাণ টেস্টি যে হয় ওটা বলার বাহিরে। শুধু মনে হয় যে দুধই খাচ্ছি, বাট ওই দুধটা একদম মালাইয়ের মতো হয়ে যায়। সো এখানে আমি এর মাঝে কিন্তু গুঁড়ো দিয়ে নিয়েছি, চিনি দিয়েছি। আপনারা তো মোটামুটি পায়েস রান্না করতে জানেনই। সো এখানে আর অত ভালো করে সব কিছু দেখানোর সুযোগ হয়নি। নারকেলও দিয়েছিলাম, যে যা যা দিয়েছি চেষ্টা করছি দেখানোর। আর এরপর যেটা হচ্ছে আমি একটু পোলাও পাতা দিয়ে নিয়েছি। এই ধরনের জিনিসগুলোতে পোলাও পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম একদম চলে আসে। তো আপনাদের বাসায় যদি পোলাও পাতা না থাকে আপনারা কিন্তু নার্সারি থেকে নিয়ে আসতে পারেন। ডিম ভুনা বলেন, পোলাও রান্না বলেন, ডাল ভুনা বলেন, বা এই ধরনের রান্নাগুলোতে দিলে বেশ ভালো লাগে। তো এটা ছিল পরের দিন সকালবেলার ক্লিপস। পরের দিন সকালবেলা আমি মাংসগুলোকে ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এর কারণটা হচ্ছে যিনি বা যারা গেস্ট আসেন তাদের রিকোয়ারমেন্টে আজকে সব রান্নাবান্না হচ্ছিল। তারা যা যা পছন্দ করছিল আমি সেই ধরনের রান্নাই আজকে করার চেষ্টা করছি। আর মজার কথা হচ্ছে গেস্ট যদি থাকে 3 জন, তাহলে 3 জনের চয়েস ছিল 3 ধরনের, যার কারণে আমি চেষ্টা করছিলাম যাতে সবার মন রক্ষা হয়। আর এটা করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম। তো তেহারি রান্না করব, তাই এই কারণে কিন্তু তেহারির জন্য ফার্স্টে আমি মাংসটা রেডি করে নিয়েছি তেহারি মশলা দিয়ে। এরপর বিরিয়ানি মশলা দিয়ে, কারণ আমি তেহারি মশলা থেকে বিরিয়ানি মশলাটা বেশি পছন্দ করি। আর এইদিকে হচ্ছে আমি চালের মধ্যে দিয়েছি অল্প একটু পরিমাণে গাজর। আর এখানে হচ্ছে ওনাকে ডাক দিয়েছি যাতে করে এটাকে মিক্স করে দেয়, কারণ যেহেতু অনেকগুলো প্রিপারেশন, তো আমি একলা হাতে এটা পারবো না। আর এটা মিক্স করাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর এরপরে হচ্ছে জাস্ট পানি দিয়ে আপনাকে এটাকে দমে ফেলে রেখে দিতে হবে। এরপর হচ্ছে আলু মিক্স করে ফেলতে হবে। তো ফার্স্টে যেরকমটা বলছিলাম যে আমি আসলে এখন নিজের জীবনের ঝড় সামলাতে ব্যস্ত, এটা বলার একটা কারণ আছে। মাঝে মাঝে আমাদের আশেপাশে মানুষগুলোর সাথে একটু ডিস্টেন্স তৈরি করা আমার কাছে মনে হয় নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনের হেলথের জন্য কিন্তু অনেক বেশি ভালো। কারণ আমরা আসলে নিজেদেরকে, আমি সবসময় আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আমরা অন্যকে যতটুকু গুরুত্ব দিই, অন্যকে যতটুকু সময় দিই, নিজেদের ঠিক ততটা দিই না। এই কারণে আমার কাছে মাঝে মাঝে মনে হয় নিজেদের অনুভূতিটাকেও মাঝে মাঝে গুরুত্ব দেওয়া উচিত। তো এটা না যে আমি অনুভূতিহীন বা আমি কাউকে সাহায্য করতে চাই না, তবে আমার নিজের হাতে অনেক সময় অনেক কিছুই থাকে না। সব কিছু একসাথে সামলাতে গিয়ে মাঝে মাঝে কিন্তু আমি নিজেও হাঁপিয়ে উঠি। তো তখন আমার মনে হয় যে আমার একটু সময় দরকার নিজের জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু ধাক্কা সামলানোর জন্য। আর হয়তো একদিন যখন মানে এই যে ঝড়ঝাপটা থামবে, তখন হয়তো আমি আবার অন্য কারোর জন্য ছায়া হয়ে দাঁড়াতে পারবো, মানে ছাতা হতে পারবো, সাহায্য করতে পারবো। কিন্তু মাঝে মাঝে শুধু নিজের জন্য বেঁচে থাকার
প্রস্তুতিটা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তো এই জন্যই ফার্স্টে বলেছিলাম যে আমি এখন যে জীবনের ঝড় সামলাতে ব্যস্ত, মানে আমি নিজেকেই সামলাতে ব্যস্ত। মাঝে মাঝে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া কিন্তু অনেক বেশি ভালো। আর এখানে রান্নাবান্না শেষে কিন্তু আমি চেষ্টা করছিলাম সবগুলোর উপরে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য, জাস্ট পেঁয়াজের কলি, আর কিছু না। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে আপনার সেটা দিয়েও প্রিপারেশনটা করতে পারেন, দেখতে সুন্দর লাগে। আর এদিকে আপাকে দিয়ে আমি সুন্দর করে সব সালাদের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, যাতে গেস্ট আসলে জাস্ট এটার মধ্যে একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিব। আর কিছু ক্ষেত্রে আমি সস ইউজ করি, সব ক্ষেত্রে নয়। যদি ডায়াবেটিস পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমি সসটা আর ইউজ করি না। সো গেস্ট আসার সময় অলরেডি হয়ে গেছে আর আমার রান্না ওইদিকে শেষ হয়ে গেছে। সো আমি লাস্ট পর্যায়ে এটা হচ্ছে ভেজে নিব মাছটা, আর এটা আমি একদম শেষ পর্যায়ে ভেজেছি যাতে করে খেতে টেস্টি লাগে। আর যেহেতু তন্দুরি চিকেন বলেছি তাই আমি একটুখানি গ্রেভি রাখার চেষ্টা করবো, একদম শুকনো শুকনো ভালো লাগবে না, যেহেতু আমি অলরেডি এটার মধ্যে হচ্ছে একদম যে তৈরি করেছি তেহারি, যেটা একদম ড্রাই। সো এগুলোটাকে আমি একটু ভিজে ভিজে রেখেছি। আর এই কারণেও কিন্তু আমি যখন ইলিশ মাছটা রান্না করেছি ওটার মধ্যে আমি সরিষা দেওয়ার চেষ্টা করি, যাতে ওটা একটু ভিজে ভিজে থাকে, একদম ডিপ ফ্রাই যাতে না হয়ে যায়। আর এখানেও দেখেন আমি এটার মধ্যে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমার কাছে ডেকোরেশন করতে ভালো লাগে, আমার কাছে মনে হয় শুধু খাবার রান্নাটা না, খাবার প্রেজেন্ট করাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই গেস্ট দাওয়াত করে চিন্তা করে যে খাবার জন্য এসেছে, খাবার খাওয়া বিদায় করে দিই। যারা এই ধরনের চিন্তা করে আমার কাছে মনে হয় আমার তাদের বাসায় নেক্সট টাইম আর যেতেই ইচ্ছা করে না। আর আমার মনে হয় না যে কেউ কারো বাসায় শুধু খাওয়ার মন মানসিকতা নিয়ে যায়। আপনি যদি একটু আন্তরিক না হন, একটু আদর যত্ন না করেন বা একটু ভালো না বাসেন, তাহলে এই মানুষটা কেন আপনার বাসায় দ্বিতীয়বার আসবে বলেন? আর বর্তমানে কিন্তু মানুষ অনেক বেশি সেলফিশ হয়ে গেছে, তাদের কাছে শুধু মনে হয় যে এখন যে গেস্টদেরকে শুধু খাওয়িয়ে দিতে পারলে মনে হয় সব দায়িত্ব শেষ। সো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার জান্নাত, মানে আমার আম্মু। তো আম্মু এখানে খাওয়া দাওয়া শেষে জানালার পাশে বসে বসে বাতাস খাচ্ছিলেন, আর আম্মুর একটু শর্ট নিয়ে নিয়েছে। আম্মু সহজে ক্যামেরার সামনে আসতে চায় না, যদি জানতে পারে তাহলে আমাকে আচ্ছা মতো ধোলাই দিবে। আর এই ফুলটা আমার জন্য নিয়ে এসেছিল আমার ফ্রেন্ড, তো আমি এই ফুলটা একটা ভিডিও নিয়ে নিলাম। সো আজকে ভিডিও আমার এতটুকু ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।